সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো আছি। ওয়েলকাম ওয়ার্ল্ড মোস্ট ভ্যালুয়েবল টেকনোলজিক্যাল রিলেটেড টপিকস রোবোটিক্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা এই ক্লাসটাতে চেষ্টা করব বেসিক ধারণাগুলো সম্বন্ধে ক্লিয়ার হতে এবং আমাদের মধ্যে ইনথিয়াজিজম তৈরি করার জন্য, যাতে আমাদের এই জিনিসটা ক্যারিয়ার রিলেটেড পাথ হয়ে যায় এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। ঠিক আছে? তো আমার পরিচয় নতুন করে দেওয়ার দরকার নেই, কারণ অলরেডি নিউটন ভাই আমার পরিচয়টা দিয়ে দিয়েছে। আসলে পরিচয় এখানে মুখ্য বিষয় না, মুখ্য বিষয়টা হচ্ছে আমরা কতটুকু জানতে পারলাম। ওকে, তো আমরা স্লাইডে আমাদের আসলে মূলত আজকে টপিক হচ্ছে এআই এবং রোবোটিক্স। আমরা চাই না চাই আমাদের জীবন, সারাটা জীবন মনে হচ্ছে যে যন্ত্রের মধ্যে দিয়ে কাটাতে হবে। অত দূরে না যাই, আমরা যদি সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রে ঘুমানো পর্যন্ত চিন্তা করি, আমাদের হাতে মোবাইল ছাড়া কোনো কিছু চলে না। মোবাইল ছাড়া কি কি থাকতে পারি আমরা এখন, বলেন তো? জি না। বলতে আমার স্লাইডটা কি চেঞ্জ হয়েছে, আমি একটু জানতে চাচ্ছি। আমার স্লাইডে এখন আছে রোবট এবং এআই এর ধারণা, এটা কি সবাই দেখতে পাচ্ছে? No, no, না স্যার। still স্ক্রিনটা দিয়ে দেন কষ্ট করে। আহ, আমার রোবট এবং আপনার এআই এর প্রোফাইল ধারণা এই স্লাইডটা কি সবাই দেখতে পাচ্ছে? না স্যার, না স্যার। জি না। জি স্যার, দেখতে এ, পাচ্ছি। দেখতে পাচ্ছি। রোবট এবং এআই এর ধারণা সবাই দেখতে পাচ্ছে এই স্লাইডটা? জি স্যার, দেখতে পাচ্ছি। না স্যার, দেখা যাচ্ছে না। প্রোডাক্টের স্লাইড আছে, এখন আপনার পরের স্লাইডটা আসেনি এখনো। দেখতে পাচ্ছি না। I think আপনার একটা স্লাইডই ওপেন করা আছে ফার্স্ট ইয়ারটা। জি জি, এটা একটা স্লাইডই আটকে আছে, মেবি একটা স্লাইডই একটা স্ক্রিন শেয়ার আছে। তোমরা হয়েছে। আমাকে হেল্প করতে পারেন বিষয়টাতে? আমাদের এই প্রবলেমটা গতকালকেও হয়েছিল, এটা কি জন্য হচ্ছে আসলে আমি ক্লিয়ার না। এখন দেখেন সেকেন্ড স্লাইড দেখতে পারেন, দেখতে পারেন এখন? ইয়েস স্যার, ইয়েস স্যার। স্যার, এখন দেখা যাচ্ছে। যেটা করি দেখেন রোবট আসলে কি? রোবট হচ্ছে যারা স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট কিছু কাজ করে। এই কথাটার মানে হচ্ছে আপনি যে ইনস্ট্রাকশনটা দিবেন সেই ইনস্ট্রাকশনের বাইরে মেশিন কোনো কিছু কাজ করতে পারে না। আর আপনার এই মেশিনের কাছে ইনস্ট্রাকশন দেওয়ার অনেকগুলো প্রসেসের মধ্যে আপনার একটা প্রসেস হচ্ছে আপনি প্রোগ্রামিং করবেন। প্রোগ্রামিং এর বেসিক ধারণার মাধ্যমে আপনি একটা ইনস্ট্রাকশন সেট তৈরি করবেন। মেশিন আসলে নিজে থেকে কোনো কিছু করতে পারে না, মেশিনকে আসলে প্রি প্রোগ্রাম করতে হয়। প্রি প্রোগ্রাম করার মাধ্যমে মেশিনকে আমরা ইনস্ট্রাকশন দিতে পারি। তো ওই ইনস্ট্রাকশন সাপেক্ষে একটা যন্ত্র কাজ, এই জন্য বলা হয় রোবট হচ্ছে স্বয়ংক্রিয়, মানে নিজে থেকে ক্রিয়া করে, যা একটি মেশিন এবং যা স্পেসিফিক কোনো টাস্কে সম্পন্ন করতে সহায়তা করে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আসলে বলার কোনো কিছুই নাই, এত বেশি ভাস্ট জিনিস যে আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, তাহলে মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের মাথায় যেমন বুদ্ধি আছে এবং মেশিনের মাথায় বুদ্ধি আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে মেশিনের আসলে কোনো বুদ্ধি নেই। মেশিনের মাথায় এই বুদ্ধিগুলো হিউম্যান মানে আমরাই ইনপুট করে থাকি। এখান থেকে মেশিন তার প্রসেসিং পাওয়ারটাকে ব্যবহার করে। মেশিনের প্রসেসিং পাওয়ার আমাদের চাইতে অনেক বেশি। মেশিন এত দ্রুত প্রসেসিং করতে পারে যা আমরা পারি না, এই জন্য আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেশিনের উপর নির্ভরশীল। ওকে, এই জন্য আমরা মেশিনকে ব্যবহার করি। সে আপনি ক্যালকুলেটরে বলেন, একটা গান শোনা বলেন, বা একটা পিকচার ড্রয়িং করা বলেন, যাই করেন আমরা মেশিনকে ব্যবহার করি। কেন? আমি আবার বলছি, মেশিনের প্রসেসিং ক্ষমতা আমাদের চাইতে অনেক বেশি, কিন্তু এটুকু জেনে রাখবেন মেশিন আমাদের চাইতে বেশি চিন্তা করতে পারে না। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা মানুষ থেকে সৃষ্টি হয়েছে, সুতরাং মানুষের চাইতে বুদ্ধি কারো বেশি হতে এখানে পারে না। তো প্রযুক্তির এই যে দুটো টপ মোস্ট হট টেকনোলজি, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা এবং বেসিক ধারণা বিল্ড আপ করা। ওকে, প্রথমে আমরা রোবোটিক্স নিয়ে যদি কথা বলি, রোবট আসলে কি? রোবট আসলে রোবোটা থেকে যারা তো দাস, মানে আমার একজন চাকর আছে, আমি চাকরকে বলতেছি বা তুমি এখন পানি আনবে, তুমি এখন বাজারে যাবে, তুমি এখন আমার ঘর দূর পরিষ্কার করবে, তুমি এখন ফ্যানের সুইচটা অন করবে। তার মানে কি? আমরা কাকে বলি? আমরা একজন দাস বা চাকরকে বলি। তো এক্ষেত্রে রোবট হচ্ছে আমাদের একটা ইলেকট্রনিক এবং মেকানিক্যালের সমন্বয়, একটা যান্ত্রিক মানব। সেটা যান্ত্রিক মানবই হতে হবে এটি ধারণা ভুল। অনেক ধরনের রোবট হয়ে যায়, হিউম্যানয়েড রোবট তার মধ্যে একটা পার্ট মাত্র। ওকে,
সো রোবটের বেসিক অর্থটা আমাদের একটু করতে হবে যে তাকে আমরা কিছু বলবো, তাকে কিছু ইনস্ট্রাকশন দেবো, সে কিছু কাজ করবে, এই উদ্দেশ্যে শ্রমিক বলা হয়। এটা আসলে মানুষের কাজটাকে সহজ করে যাচ্ছে। আপনি হয়তো বিছানা থেকে উঠে ফ্যানের সুইচটাকে বন্ধ করতে চাচ্ছেন না, আপনি হয়তো রান্নাঘরে যেতে চাচ্ছেন না, আপনি হয়তো বাজার করতে যেতে চাচ্ছেন না, আপনি হয়তো আপনার ঘরটাকে পরিষ্কার করতে চাচ্ছেন না, কিন্তু আপনার হয়ে কেউ কাজটা করে দিক। অর্থাৎ বলা হচ্ছে যে আপনার যে শ্রমটা আছে, আপনার যে পরিশ্রমটা করছেন সেটা না করে যন্ত্র আপনার হয়ে কাজটা করে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে এই জন্য বলা হয় শ্রমকে সহজতর কাজ। অর্থাৎ মানুষের সময় বাঁচানো, শ্রমকে কমানো, মানুষের কায়িক শ্রমটা যদি কমিয়ে আসতে পারে, মানুষ বুদ্ধিবৃত্তি প্রয়োগের মাধ্যমে কোনো কিছু তারা কাজ করে নিতে পারে, সেই হচ্ছে আসলে রোবটের মূল উদ্দেশ্যটা। ওকে, তো এটি আসলে কিভাবে কাজ করে, কি কি কয়টা বৈশিষ্ট্য থাকতে পারে এদের মধ্যে। ওকে, তো রোবটের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে রোবট স্বয়ংক্রিয়তা। অর্থাৎ আপনি স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন যদি দেন, সেই ইনস্ট্রাকশনের বাইরে সে কাজ করবে না। ওকে, ইনস্ট্রাকশনের বাইরে, আবার মনে রাখবেন, সেই ইনস্ট্রাকশনের বাইরে কাজ করবে না, কারণ তার মধ্যে কিছু প্রি প্রোগ্রাম করা থাকে। এই প্রি প্রোগ্রামের মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো থাকে সেগুলি বলতে পারবেন। এখন ধরেন আপনি একটা রোবট তৈরি করেছেন, সে শুধু আপনার ঘর পরিষ্কার করতে পারে। এখন যদি এই রোবটকে বলেন যে তুমি আমার জন্য একটা চা করে নিয়ে আসো, সে কিন্তু করতে পারবে না, কারণ তার মধ্যে সেই প্রোগ্রামটি করা নেই। এই জন্য বলা হচ্ছে নির্দিষ্ট নির্দেশ অনুসারে কাজ করে থাকে, এবং এই কাজটা করতে গিয়ে তার সেন্সিং করতে হয়। সেন্সিং জিনিসটা কি আসলে, আমরা আসলে শব্দগুলোকে খুব জটিল করে বলার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, এটাই আমাদের জন্য জটিল হয়ে যায়। আমরা সেন্সিং বলতে একটু বুঝি, যেমন ধরেন আপনি বলতেছেন কোনো একটা তার পুড়ে যাচ্ছে, একটু গন্ধ পাচ্ছি, তরকারিটার একটা স্মেল আসতেছে, আজকে এই বাইরে যাচ্ছি, এটা প্রচন্ড ডাস্ট হচ্ছে, এই যে আপনি সেন্স করতে পারছেন, এই জিনিসটা হচ্ছে সেন্সিং। একইভাবে যন্ত্রের সাহায্যে যদি আপনি সেন্সিংটা করতে পারেন, তাহলে কি হবে, যন্ত্র আপনার হয়ে ডেটা কালেক্ট করবে, কোত্থেকে, এনভায়রনমেন্ট থেকে, আশেপাশে জায়গাটা থেকে। তো এটা হচ্ছে সেন্সরের কাজ। প্রচুর সেন্সর আছে আমাদের এখানে, আমরা কিছু বোর্ডের এখানে বাদ দেবো, যেমন টেম্পারেচার সেন্সর, মোশন সেন্সর, হিউম্যানিটি সেন্সর, ওয়াটার সেন্সর, প্রচুর সেন্সর আছে। ওকে, আমার নিজের কাছে সেন্সর আছে প্রায় 67 to 72। কাজে এত বেশি সেন্সর আপনি মনে রাখতে পারবেন না। আপনি যখন শিখবেন বা আপনার নিজের শেখার একটা আগ্রহ তৈরি হয়ে যাবে, আপনার কাজের প্রয়োজনে আপনি জেনে যাবেন আপনাদের কোন ধরনের সেন্সর গুলো হয়। তবে এটি মনে রাখবেন, সেন্সর এনভায়রনমেন্টাল বা পরিবেশ থেকে তার ডেটা গুলোকে কালেক্ট করে, এটা অ্যানালগ প্রসেসে অ্যানালগ ভাবে ডাটাটা কালেক্ট করে এটা ডিজিটালি কনভার্ট করে সেই মেশিনকে বলতে পারে। ওকে, এবং বাট তার ফাংশনালিটির দিক থেকে হোক, সে খুব জটিল ভাবে কাজটা করে, কিন্তু কাজটা এত বেশি নিখুঁত হয় যেটা মানুষের দ্বারা অনেক সময় সম্ভব হয়ে যায় না। অর্থাৎ আমরা তিনটা বড় মেজর বৈশিষ্ট্য তার দেখতে পারি, একটা হচ্ছে স্বয়ংক্রিয়তা, একটা হচ্ছে সেন্সিং পাওয়ার, একটা হচ্ছে তার কার্যক্ষমতা। এই তিনটা বৈশিষ্ট্য রোবটের মধ্যে আমাদের থাকতেই হবে। ঠিক আছে, কারো যদি প্রশ্ন থাকে আপনার প্রশ্নগুলো রেডি করে রাখবেন, আমরা ক্লাসের শেষে আলোচনা করে নিব। ওকে, এখানে একটা পিক্টোরিয়াল জিনিস দেওয়া আছে, রোবট কিভাবে সেন্সর থেকে কিভাবে ডেটাটাকে কালেক্ট করে তারপর সে অ্যানালাইসিস করে, এই প্রসেসর ডেটাটাকে কিভাবে অ্যানালাইসিস করবে, এই ইনস্ট্রাকশন সেটটা আপনার বা আমাকে দিতে হবে প্রোগ্রামিং এর মাধ্যমে। ওকে, তারপর সেটাকে ইলেকট্রোমেকানিক্যাল, অর্থাৎ ইলেকট্রনিক্স এবং মেকানিক্স দুটো পার্ট একসঙ্গে হয়, দুটো পার্টকে একসঙ্গে করে আমরা বলি ইলেকট্রোমেকানিক্যাল। ওকে, তো সেটা যদি আপনার মুভমেন্ট হয়, সেটা যদি শুধুমাত্র ভয়েস হয়, সেটা যদি এমন হয় শুধুমাত্র ডেটা কালেক্ট করবে, তাহলে সে কিভাবে কাজটা করবে এই প্রোগ্রামিংটা আপনার আমার মাধ্যমে করে দিতে হবে। ওকে, যে কিনা সেই পরবর্তীতে সেই অনুসারে সেন্সরের মাধ্যমে ডেটাগুলো কালেক্ট করে সেটা প্রসেস করে তার সেই যে আউটপুটটি পাবে, সেই আউটপুটটি অনুসারে রোবটটি কাজ করবে। ওকে, তো আসলে এখন তো আসলে পরিবর্তন হয়ে গেছে অনেক কিছুই। আর রোবট আর শুধু রোবটের মধ্যে নাই, এআই যুক্ত হয়ে গেছে। আমরা কিছুক্ষণ পরে এআই নিয়ে কথা বলবো। বর্তমান সময়ের খুব হট টপিক রোবোটিক্স। আর তো রোবট এখন মানে খুব বেশি দেরি নাই, আমরা হয়তো ক্লাসে আমরা শিক্ষকের পরিবর্তে রোবটই হয়তো আমাদের হয়ে শিক্ষক হয়ে দাঁড়াবে, এবং একজন রোবট হুবহু হিউম্যানের মতো হতে ক্লাস নিয়ে যাবে, এবং এত ভালোবেসে ক্লাস নিবে যেটা হয়তো হিউম্যানের পক্ষে সম্ভব হয়ে যাবে না, সেদিন আর বেশি দূরে নেই। সুতরাং আপনি যারা এই লাইনে খুবই আগ্রহী, আমার কাছে মনে হচ্ছে আপনারা রাইট ট্র্যাকে আছেন। হতাশ হবেন না, শিখতে থাকেন বা শেখার চেষ্টা করেন, আপনি সফলতা পাবেনই। ঠিক আছে।
রোবটের অনেকগুলো এলিমেন্টস আছে, এখানে জাস্ট কিছু ধারণা দেয়া আছে, কিছু সেন্সর নিয়ে কথা বলা আছে। এখানে অপটিক্যাল সেন্সর কি করে, আপনার লাইটটাকে ডিটেক্ট করতে পারে। ওকে, এটি লাল, এটি কালো। এখন আপনি চাচ্ছেন যে আহ আপনার ঘরের কোন একটা লাল জিনিস, বললেন যে আমার ঘরে ওখানে একটা লাল জামাটা আছে, তুমি এক কাজ করো তো লাল জামাটা নিয়ে আসো। তাহলে আপনি যদি এই ধরনের সিস্টেম ডেভেলপ করতে চান তখন আপনার অপটিক্যাল সেন্সর লাগবে। ওকে, কিন্তু আপনি যদি চাচ্ছেন তার মুভমেন্টটাকে কন্ট্রোল করবেন, সে এত দূরে বেশি যেতে পারবে না, আর রাইটে এতটুকু মুভ করবে, লেফটে এতটুকু মুভ করবে, তখন আপনার মোশন সেন্সর লাগবে। ওকে, কেউ যদি কথা বলে তো সেই কথাটাকে যদি আপনি ডিটেক্ট করতে চান তাহলে আপনার সাউন্ড সেন্সর লাগবে। একইভাবে বাইরে কতটুকু গরম, ঘরের টেম্পারেচার কতটুকু, এগুলো যদি নেন আপনার টেম্পারেচার সেন্সর লাগবে। আবার ওয়াটার সেন্সর আছে, পিআইআর মোশন সেন্সর আরেকটু অ্যাডভান্স পার্টে আছে। তো এত বেশি সেন্সর আছে, আপনি এগুলো যদি পুরোটাই জানতে চান, আমার ক্ষেত্রে আপাতত মনে হবে একটু বোকামি। আমি যেটা বেস্ট প্র্যাকটিস করি, আপনি যখন যেটা নিয়ে কাজ করবেন শুধু সেই সেন্সরটা নিয়েই স্টাডি করেন, দেখবেন আপনার জানাটা সহজ হয়ে যাবে। আদারওয়াইজ মনে হবে যে এত বেশি ক্লামজি হচ্ছে যে আমি সব মনে ভুলে যাচ্ছি। কাজে এই পথে কেউ শিখবেন না। যতটুকু জানা দরকার, যতটুকু কাজের জন্য দরকার, অতটুকু নিয়ে থাকবেন, তাহলে দেখবেন কাজটা আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। তাহলে রোবটটা কিভাবে কাজ করে আমরা যদি বলি, সে প্রথমে সেন্সরের মাধ্যমে ডেটা কালেক্ট করে প্রসেসিং করার মাধ্যমে সে একটা সিদ্ধান্ত গ্রহণ করে, সেই সিদ্ধান্ত অনুসারে সে কাজটা করতে পারে। তাহলে তাকে করতে দেওয়ার জন্য কিভাবে ডেটা কালেক্ট করবে, কিভাবে কাজ করবে, এই জন্য আপনার একটু প্রোগ্রামিং জানতে হবে। ওকে, তো আসলে রোবটের উপাদান এই কটায় বলা শেষ করা যায় না, এত বেশি উপাদান আছে আপনারা চিন্তা করে পাবেন না। এই জন্য বেশি হাইপার হয়ে যাওয়ার দরকার নেই। আমি আবার বলছি, যতটুকু প্রয়োজন শেখার জন্য ঠিক ততটুকু শিখবেন, তারপরে আস্তে আস্তে দেখবেন যে অনেক কিছু জানা হয়ে গেছে। ওকে, তো এখানে আসলে আমি কিছু ডেভেলপমেন্ট বোর্ড, যেটা আসলে রোবটের হার্ট বলা হয়, রোবট তৈরি করতে গেলে আপনার এই ডেভেলপমেন্ট বোর্ড গুলো সম্বন্ধে একটু একটু হলে ধারণা পেতে হবে। তার মধ্যে খুবই জনপ্রিয় হচ্ছে আরডিনো বোর্ড, এরপর আছে রাসবেরি পাই। ওকে, এগুলোর ব্যবহার, এক একটা বোর্ড দিয়ে এক এক ধরনের কাজ হয়। তো সবগুলো বোর্ড নিয়ে একসঙ্গে কাজ করতে যাবেন না, যতটুকু প্রয়োজন যে বোর্ড। আমি মনে করি যে এন্ট্রি লেভেলে রোবোটিক্স শেখার জন্য আরডিনো বোর্ডই যথেষ্ট। ওকে, আর যদি কেউ এক্সপার্ট হয়ে যান তাহলে রাসবেরি পাই ইউজ করতে পারেন। এছাড়া আরো কিছু বোর্ড আছে, ESP32। ESP32 আসলে মূলত ব্যবহার করা হয় যদি ওয়্যারলেস, মানে তারবিহীন যদি কোনো কাজ করি আমরা। ওকে, তাহলে আমরা ESP32 মডেলটাকে বেশি ব্যবহার করে থাকি, বিশেষ করে ইন্টারনেট অফ থিংস। ওকে, তারপর হচ্ছে রিমোট সেন্সিং এর ক্ষেত্রে আমরা কোনো কেবল ইউজ করব না, সেক্ষেত্রে ESP32 বা A266 খুব ভালো একটা বোর্ড। এরকম আরো কিছু আছে, বিগলবোন বোর্ড। ওকে, বিগলবোন বোর্ডটা আসলে একটু এক্সপার্ট লেভেলের জন্য, যেখানে এআই রিলেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জড়িত। ওকে, এটা আর্টিফিশিয়াল তুলনায় অনেক বেশি শক্তিশালী। ওকে, আপনি যদি চান যে আপনার রোবোটিক্স কে আপনি এআই দিয়ে ইন্টিগ্রেটেড করবেন, তাহলে আপনার বিগলবোন বোর্ডটা লাগবে আর কি। এটা জাস্ট একটু ধারণা। এছাড়া আছে মাইক্রোবিট রোবটটা আসলে ইউজ হয় LMS সিস্টেমের জন্য, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। ওকে, আপনি যে কোনো লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট তৈরি করবেন, তাহলে মাইক্রোবিট বোর্ড হবে আপনার জন্য বেটার। এই বোর্ড গুলো হবে বেটার। এটা হচ্ছে এনভিডিয়া জেসন বোর্ডের আসলে অনেক দাম। এনভিডিয়ার প্রজেক্ট গুলো এখন ম্যাক্সিমাম এআই রিলেটেড। ওকে, জেসন বোর্ডটা খুবই জনপ্রিয় একটা বোর্ড, এগুলো দিয়েই আপনি রোবোটিক্সে কাজ করতে পারেন। তবে আমি আবার বলছি, আপনি যদি একেবারে এন্ট্রি লেভেলে হয়ে থাকেন, আপনার জন্য বেস্ট হচ্ছে, বলেন তো কোনটা? আরডিনো উনো। ওকে, আরডিনো উনো দিয়ে কাজ শুরু করেন, Arduino Uno। এগুলো দিয়ে কাজ করেন, এটা বেটার হবে আপনার জন্য। আমি একটা ধারণা দিলাম জাস্ট এটা। এখন রোবোটিক্স এর অ্যাপ্লিকেশন গুলো কোথায়, আর আমি বলবো রোবোটিক্স এর অ্যাপ্লিকেশন গুলো কোথায় নয়। ঠিক আছে, আপনার 2035 সাল, 30 সাল থেকে 35 সালের মধ্যে আপনি হয়তো বাসায় কাজের লোক রাখবেন না, হয়তো কম্পিউটারের দোকানে গিয়ে, এরকম কোনো দোকানে গিয়ে ডিসপ্লে সেন্টারে বলবেন আপনার আমার একটু ঘর পরিষ্কার করার রোবট দরকার, আমার রান্না করার রোবট দরকার, আমার বাজার করার রোবট দরকার। মানে আপনি এরকম রোবট কিনতে পারেন।
এখন তো কিছু শোনা যাচ্ছে না। স্ক্রিনও নাই। কোন কানেকশন Sir, লস please, করছে। please say. দুঃখিত স্যার, মনে হয় একটু নেটওয়ার্ক প্রবলেম, আমরা একটু ওয়েট করি। ঠিক আছে। এক্সকিউজ মি, কেউ কি এখানে সিরাজগঞ্জ থেকে কে বলছে? এখানে অপ্রাসঙ্গিক কথা বলবেন না আপনারা। হ্যাঁ ঠিক আছে। ভাই এখানে এটা অপ্রাসঙ্গিক কথা কিভাবে হলো বুঝতে পারলাম না। এখানে আমি আমার নিজ জেলা সিরাজগঞ্জের কেউ আছে কিনা সেটা জানতে চাচ্ছিলাম। আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার। यस স্যার। জি স্যার। আচ্ছা, আমরা লাস্ট কোথায় ছিলাম, আমাকে একটু রেসপন্স করবেন? স্যার আরডিনো বোর্ড পর্যন্ত ছিলেন। আরডিনো বোর্ড পর্যন্ত ছিলাম। ওকে, ভেরি গুড। আমার স্ক্রিনটা কোথায় গেল? আমি একটু সময় নিচ্ছি। একটু সব আমি হোস্ট যিনি আছেন অনুরোধ করবো সব মাইক গুলোকে একটু মিউট করে দেওয়ার জন্য। আচ্ছা স্যার। আপনারা আমার কোন স্লাইডটা দেখতে পাচ্ছেন একটু রেসপন্স করেন তো। এআই এর ব্যবহার। ব্যবহার। এআই এর ব্যবহার। এর ব্যবহার ফুল তার স্ক্রিন মানে- দেখা যাচ্ছে না। হ্যাঁ রাইট, আমি স্লাইডটা দেখতে পাচ্ছি না। স্লাইডের সমস্যা হচ্ছে এই তো। জি স্যার। তো এআই আসলে আপনি যদি শিখতে চান বা রোবোটিক্স শিখতে চান, আপনার আসলে একটু আমাদের ডেডিকেশন প্রয়োজন হবে। ওকে, যদি এটা ভালো করে রপ্ত করতে পারেন স্যার তাহলে আপনার স্ক্রিন ইনশাআল্লাহ এখন শেয়ার হয়ে যাচ্ছে, এখন হয়েছে। হ্যাঁ, এবার দেখেন তো আমার স্ক্রিন আরডিনো বোর্ড দেখা যাচ্ছে কিনা। না স্যার, এখানে এখনো ফাইল ফাইল দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু ওয়েট করেন, আমি নিজেও দেখছি। এই হচ্ছে আমাদের দেশের ব্যান্ডউইথের অবস্থা। এতক্ষণ পরে চেঞ্জ হলে আমার স্টুডেন্টরা শিখবে কি? এই প্রবলেম হচ্ছে। স্লাইড শো। ওকে, এখন মনে হয় বোর্ড চলে আসছে তাই না? জি স্যার। জি স্যার। ওকে, আমরা এই স্লাইডে ছিলাম। তো আপনারা রোবোটিক্স এর যে অ্যাপ্লিকেশন গুলো আসলে রোবোটিক্স এর অ্যাপ্লিকেশন গুলো সব জায়গায় আছে। তো যেহেতু আপনাদের একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, তবে আমার অনুরোধ থাকবে যে ছোট লেভেলে কাজ করা, ছোট ছোট জিনিস ধরা এবং আগে শেখা, পড়া এবং শেখা, তারপরে অ্যাপ্লাই করা। ওকে,
আমরা পরের স্লাইডে হতে এআই যাব, আমি আরো একটু ডিটেলস কথা বলবো স্লাইড শেষ করে। এআই কি? এআই হচ্ছে একটা টেকনোলজি যা আমাদের মতো করে চিন্তা করতে পারে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। রোবোটিক্স আর এর বড় একটা পার্থক্য হচ্ছে রোবট নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, ওকে, কিন্তু এআই এই কাজটি করতে পারে, ঠিক আছে? কারণ এআই এর একটা ব্রেন আছে যেটা আমরা বলি নিউরাল নেটওয়ার্ক, ওকে, যে আমাদের যেমন নিউরন, তেমন হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। এই নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে সে ডেটা কালেক্ট করে তার অ্যালগোরিদম বা সলিউশন প্রক্রিয়া অনুসারে সে ওটাকে নিয়ে কাজ করার পর একটা স্পেসিফিক সিদ্ধান্ত দিতে পারে, ওকে। তো সেক্ষেত্রে তার অনেকগুলো লার্নিং প্রসেস আছে, 3 ধরনের লার্নিং প্রসেস আছে। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং, ওকে। তো 3 ধরনের লার্নিং ম্যানেজমেন্টে 3 ধরনের কাজ আছে। তো আপনারা সবাই আসলে বেশ কিছু টুলস সম্বন্ধে জানেন, আমার স্লাইডও সামনে আসবে যে এই টুলস গুলো এত বেশি জনপ্রিয়। লাস্ট মনে হয় 2-3 দিন ধরে ডিপসিক একটা অ্যাপস আছে চায়নার, আপনারা কি শুনেছেন ডিপসিক? জি স্যার। জি স্যার। জি স্যার, শুনেছি। Yes, sir. এটা দিয়ে কি করা যাচ্ছে না, এটাই হচ্ছে সমস্যা, ওকে। তো চ্যাট জিপিটি বা জেমিনি আমাদেরকে যে ধারণাটা দিয়েছিল যে এটা আসলে খুবই কস্টলি এ ধরনের প্রজেক্ট ডেভেলপ করা, কিন্তু ডিপসিক আমাদেরকে যেটা দেখালো যে না, তুমি যদি 3 টাকা খরচ করো আমি 1 টাকা দিয়ে এই কাজটি করতে পারি, এবং সেটা প্রমাণ করে দেখিয়েছে। এই জন্য আসলে বড় হইচই পড়ে গেছে, ওকে। এবং হুবহু চ্যাট জিপিটি বা জেমিনি যে কাজগুলো করতে পারছে, ডিপসিকও একই কাজগুলো করতে পারছে। কি কাজ? আপনি নোট তৈরি করতে পারছেন, আপনি পিকচার জেনারেট করতে পারছেন, আপনি কোনো প্রবলেম সলভ করতে পারছেন, আপনি কোনো শিটকে সামারাইজ করতে পারছেন, ওকে, বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারছেন, ওকে। তো আমরা যদি এআই নিয়ে একটু চিন্তা করি, এআই এর একটা মেইন উপাদান হচ্ছে অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমটা শব্দটাকে একটু জটিল করে না ভেবে আমি সহজ করে দেই। ধরে নেন আপনি গুলশান থেকে নিউ মার্কেটে আসবেন। এই গুলশান থেকে নিউ মার্কেটে আপনি কিসে আসবেন? হেঁটে আসবেন, বাসে আসবেন, অটোতে আসবেন, ট্যাক্সিতে আসবেন, সাইকেলে আসবেন, ঠিক আছে? কেউ হয়তো 7 রাস্তা দিয়ে আসবেন, কেউ হয়তো বনানী হয়ে ভেতর দিয়ে রামপুরা হয়ে মালিবাগ হয়ে আসবেন, কেউ হয়তো পান্থপথ দিয়ে সংসদ ভবনের সামনে দিয়ে পান্থপথ দিয়ে আসবেন। অর্থাৎ যেই হোক না কেন আলটিমেটলি আপনি নিউ মার্কেটে পৌঁছাবেন। এই যে আপনি বিভিন্ন পথ ব্যবহার করছেন, কেন ব্যবহার করছেন? আপনার কাছে মনে হচ্ছে এদিক দিয়ে এলে জ্যাম কম হবে, এদিক দিয়ে ট্রাফিকটা ফ্রি থাকে, এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। এই যে আপনি চিন্তা করে আপনি যাত্রা শুরু করে শেষ পর্যন্ত যেতে পারছেন, এটাই হচ্ছে অ্যালগোরিদম। তার মানে আপনার প্রবলেমটাকে কিভাবে আপনি সলভ করবেন। আশা করি আমি অ্যালগোরিদমের বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। তো অ্যালগোরিদম শব্দটা নিয়ে এত জটিল করে ভাবার কোনো কিছু নেই। অ্যালগোরিদম হচ্ছে সমাধান করার একটি প্রক্রিয়া মাত্র, ওকে। এরপর একটা আছে মেশিন লার্নিং, একটা হচ্ছে ডিপ লার্নিং। আমরা পরের স্লাইডে এই জিনিসটা নিয়ে একটু দেখতে। তার আগে একটু বলি এআই কি করে। এআই ডেটাকে অ্যানালাইসিস করতে পারে। ডেটাকে অ্যানালাইসিস করলে সুবিধা হচ্ছে কি, ডিসিশন মেকিংটা খুব আমাদের সহজ হয়ে যায়। অর্থাৎ দেখেন, মেশিন আপনার হয়ে আপনি মেশিনকে ডেটা দিচ্ছেন, ডেটাটাকে সে প্রসেস করে আপনাকে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করছে। যে সিদ্ধান্তটা গ্রহণ করতে হয়তো আপনার মাসের পর মাস লেগে যেত, ঘন্টার পর ঘন্টা লেগে যেত, সেটা কয়েক সেকেন্ডের মাধ্যমে সে কাজটা করে দিচ্ছে, ওকে। আপনি গাড়ি চালাচ্ছেন, গাড়িতে এখন ড্রাইভারের কোনো প্রয়োজন হচ্ছে না, এআই গাড়ি চালিয়ে দিচ্ছে, ওকে। কখন ডান দিকে যেতে হবে, কখন বাম দিকে যেতে হবে, কখন ব্রেক করতে হবে, তার মানে কি সে ডিসিশন মেকিং করছে, ওকে। আর চ্যাটবট তো রেডি হয়ে আছে, আপনি চ্যাট জিপিটি বলেন, জেমিনি বলেন, কোপাইলট বলেন, আপনি তাকে কিছু বলছেন, সে আপনার এই কাজটা করে দিচ্ছে, সে আপনার অ্যান্সার দিচ্ছে, ছবি অ্যাড করে দিচ্ছে। এটাকে বলি আমরা অনেকটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যেটা কিনা গ্রাহক সেবার পর্যায়ে পড়ে। তো এইসব ক্ষেত্রে এআই এখন খুবই জনপ্রিয়, আপনারা সবাই ব্যবহার করছেন। এখন যতটুকু পারা যায় একটু এগিয়ে চলে যাওয়া। এই পিকচারটা খুবই গুরুত্বপূর্ণ। এই পিকচারটা তো হচ্ছে এই যে এআই কিভাবে কাজটা করে। এআই প্রথমে কি করে? ডেটা কালেক্ট করে, এটা তার প্রাইমারি অবজেক্টিভ, ওকে। এরপর সে তার অ্যালগোরিদম অনুসারে লার্ন করে, তার নিজস্ব একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সে শিখতে থাকে। যত বেশি ডাটা দিবেন তত ভালোভাবে শিখতে পারবে। এই জন্য বলা হয় তাকে, এআই কে যতভাবে ট্রেনিং করা যায় তত ভালো, কারণ তার লেয়ার গুলো এত হাইলি ইফেক্টিভ, ওকে। তাকে আপনি যখন ডাটা দেবেন, এটা ইনপুট লেয়ার, তার একটা হিডেন লেয়ার আছে যেটা আমরা আসলে দেখতে পারি না,
কিন্তু সে আমাদেরকে আউটপুট দিয়ে যায়, এবং আউটপুটের এফিসিয়েন্সি যদি কম হয়ে যায়, আপনি মনে করেন এফিসিয়েন্সি কম হয়ে যায় বলতে আপনি মনে করছেন না এই উত্তরটা আসলে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না বা এই সিদ্ধান্তটা অ্যাপ্রোপ্রিয়েট না, তখন আপনি তাকে আবার বলেন, সে আবার নতুন করে একটা সিদ্ধান্ত আপনাকে দিবে। ঠিক আছে, সো এই মেশিন লার্নিং ট্রেনিংটা এখানে তার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তার উপর ভিত্তি করে সে একটা সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত গ্রহণ পর সে যদি মনে করে যে না এই সিদ্ধান্তটা অ্যাপ্রোপ্রিয়েট না, তখন আপনি তাকে আরো বেশি ডেটা দিবেন, আরো বেশি ডেটা দিয়ে তাকে বলবেন যে তুমি আমাকে এভাবে দাও। আমি একটু সহজ করে বলি, আপনি বললেন যে আমি তাজমহলের ছবি দেখতে চাই, সে কিন্তু এক ধরনের আউটপুট দেবে। আপনি যদি বলেন আমি তাজমহলের ছবি দেখতে চাই যা কিনা 1950 সালের পূর্বে, তাহলে সে এক ধরনের আউটপুট দেবে। আপনি যদি বলেন যে আমি তাজমহলের ছবি দেখতে চাই 1950 সালের পূর্বে, সেখানে যমুনা নদীর অবস্থা কেমন ছিল, তাহলে সে আরেক ধরনের আউটপুট দেবে। এটা কি বলা হচ্ছে আপনি যত ভাবে তাকে ডেটা দিতে পারবেন, সে তত এক একবার এক এক ধরনের আউটপুট দেবে। আপনারা কি সবাই বুঝতে পারছেন বিষয়টা? Yes, sir. সো আপনি ডেটা দেওয়াটা এখানে খুব গুরুত্বপূর্ণ। এই জন্য বলছে নতুন তথ্যের উপর ভিত্তি করে এআই উন্নত হয়। এই যে প্রতিবার নতুন নতুন তথ্য দিচ্ছেন, সে নতুন নতুন করে ভাবে চিন্তা করছে, নিয়ে এক একবার এক এক ধরনের আউটপুট দিচ্ছে। সুতরাং আপনার এখানে ডেটাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি তাকে কিভাবে জিজ্ঞাসা করবেন, আপনার থেকে সেভাবেই সে অ্যান্সার দিবে। এটাকে যেটা বলতেছিলাম যে এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং। এআই কি করছে? এবিলিটি টু মেশিন ইমিটেট ইন্টেলিজেন্স হিউম্যান বিহেভিয়ার। সে একটা মানুষের মতো করে আচরণ করছে, মানুষের মতো হয়ে কথা বলছে, কিছু সিদ্ধান্ত দিচ্ছে। কিন্তু এর ভিতরে যদি আপনি একটু যান, তখন এটাকে বলে মেশিন লার্নিং। ঠিক আছে, মেশিন লার্নিং এ কি হয়, সে আপনার প্রাপ্ত ডেটা থেকে শিখে সেই সিদ্ধান্ত গ্রহণ করে এবং প্রতিবার নতুন নতুন সিদ্ধান্ত দেয়। মানে তার আগের লার্নিং থেকে সে নতুন করে আরেকটা লার্ন করে সে নতুন একটা সিদ্ধান্ত গ্রহণ করে। আপনাদের একটু ছোট্ট তথ্য দিই। ধরেন তার আউটপুট গুলো যদি আপনার কাছে জুৎসই না হয়, আপনার প্রথমটা জুৎসই হলো না, আপনি মানলেন না, দ্বিতীয় আউটপুটটা জুৎসই মানলেন না, তৃতীয় আউটপুটটা জুৎসই মানলেন না, চতুর্থ আউটপুটটা জুৎসই মানলেন, তখন সে চতুর্থ আউটপুটটাকে বেস ধরে নেয়। তখন সে ধরে নেয় যে এই ধরনের আউটপুটই আমার ক্লায়েন্টের জন্য প্রযোজ্য। ওকে, এই জন্য বলা হচ্ছে মেশিন লার্নিং। ওকে, যন্ত্র শিখছে। এর ভিতরে যদি আপনি চান, এটা হচ্ছে ডিপ লার্নিং। ওকে, এটা খুবই কমপ্লেক্স একটা প্রসেস। ওকে, এখানে প্রতিনিয়ত মেশিনকে নতুন নতুন ভাবে ট্রেন করা হয় এবং নিজে থেকেই অ্যালগোরিদম থেকে নিজে থেকে আরো কিছু অ্যালগোরিদম তৈরি করে ফেলে। এই জন্য বলা হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স যদি আমাদের মধ্যে গ্রো করে ফেলে, তাহলে আসলে একসময় হয়তো এই হিউম্যান রোবট বলি বা যে কোনো ক্ষেত্রে বলি, তারা হয়তো আমাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হয়তো তারা না নিয়ে তারা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারে। এটা একটা ভয়ঙ্কর দিক, নেতিবাচক দিক। যদি আমরা নেতিবাচক বিষয়গুলো পরে আলোচনা করব। সো একটু আপনারা জেনে নেন যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার ইন ডেপথ হচ্ছে মেশিন লার্নিং, তার ইন ডেপথ হচ্ছে ডিপ লার্নিং। সো সবকিছুরই বহস হওয়ার দরকার নেই। আপনি যদি মনে করেন আপনি ডিপ লার্নিং নিয়ে কাজ করবেন, তাহলে ডিপ লার্নিং নিয়ে কাজ করেন। আপনি যদি মনে করেন আপনি এমএল বা মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন, মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন। আপনি যদি মনে করেন না শুধু এআই নিয়েই আপনি ভাববেন, তাহলে এআই নিয়ে ভাববেন। সবকিছু শিখতে যাবেন, ক্লামজি হয়ে যাবে, আপনি একসময় খেয়ে হারিয়ে ফেলবেন, তখন মনে হবে এটা খুব জটিল। ঠিক আছে, আমি কি বোঝাতে পেরেছি জিনিসটা? Yes, sir. সো গো স্লো অ্যান্ড স্টেডি। আমি পরে আরো কিছু প্রশ্ন নেব, তখন আরো কিছু কথা বলবো। ওকে, একটু পরের স্লাইডে যাই। দেখেন, এটা হচ্ছে কিছু জনপ্রিয় টুলস এআই রিলেটেড, যেটা আমাদের দৈনন্দিন জীবনে স্টুডেন্টের জন্য খুবই জনপ্রিয়। এটা স্পেশালি হচ্ছে আপনাদের জন্য চ্যাট জিপিটি, পারপ্লেক্সিটি। আমি আসলে চ্যাট জিপিটির তুলনায় পারপ্লেক্সিটি এবং ডিপসিককে বেশি প্রেফার করছি বর্তমানে। কিউরিপড, এডুকেশন পাইলট, কুইলবোর্ড, এটা গ্রামার কালেকশন করে, গ্রামার কালেকশন করে, ডেইলি পিকচার তৈরি করে। ডেইলি যদিও চ্যাট জিপিটির সাথে কানেক্টেড। ওকে, ক্যানভা গ্রাফিক্স এর জন্য খুবই ভালো। যে কোনো ইউটিউব ভিডিওকে সামারি করার জন্য ইউটিউব সামারি, এটা প্রচুর প্রচুর। ঠিক আছে, আপনি স্পেসিফিক 4-5টা টুলস আপনার মতো করে বেছে নেবেন। ওই 4-5টা টুলসে আপনি আগে ভালো করে শিখবেন। যত বেশি শিখবেন, অর্থাৎ যত বেশি জানতে পারবেন, তত আপনার জন্য মঙ্গল। তখন আপনি বুঝতে পারবেন যে কোনখান থেকে পারফেক্ট ডেটাটা পাওয়া যাচ্ছে। সো আমি সবসময় বলি, জেনে কমান্ড দেওয়া এক জিনিস, না জেনে কমান্ড দেওয়া আরেক জিনিস।
তা আমার কাছে মনে হচ্ছে চ্যাট জিপিটি তো আমার সব করে দিচ্ছে, আমার পড়াশোনা করার দরকার কি, আমার অ্যাসাইনমেন্ট লেখার দরকার কি? তাহলে তাহলে কিন্তু আপনি শিখতে পারলেন না। একটা সময় আপনি খেয়ে হারিয়ে ফেলবেন, আপনি মহাসমুদ্রের মাঝখানে থাকবেন, আপনি নদীর কোনো কুলকুলারা পাবেন না। কিন্তু আপনি যখন জেনে কাজটা করবেন, তখন আপনি মেশিনকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। সো এটা আপনার দায়িত্ব, আপনি কিভাবে মেশিনকে ব্যবহার করবেন, এআই কে ব্যবহার করবেন। ঠিক আছে, দ্য বল ইন ইউর কোর্ট, ইউ উইল বেটার নো হাউ টু প্লে ইট। ওকে, তো সবগুলো টুলস নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না, গো স্লো অ্যান্ড স্টেডি, তাতে শিখতে পারবেন। তো আমাদের এখানে গুরুত্বপূর্ণ কথাটার মধ্যে হচ্ছে যে রোবোটিক্স এআই একসঙ্গে কিভাবে কাজ করে। ঠিক আছে, একটু আগে বললাম যে সেলফ ড্রাইভিং, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। আপনি বাংলায় কথা বলতে পারছেন, মেশিন কথা বোঝে। আপনি হিন্দিতে কথা বলছেন, মেশিন বোঝে। আপনি ফ্রেঞ্চে কথা বলছেন, মেশিন বোঝেন। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটা বলি, ওকে। অটোমেটিক ক্রিয়েশন, স্বয়ংক্রিয় আচরণ যেটা করে। আমরা কম্পিউটার ভিশন নিয়ে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার নিজেরই একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটি চলতেছে। এটি মুরগির খামারে প্রায় 5 লাখ মুরগি আছে। মুরগির ডিম গুলো আমরা একটা ট্রে এর মাধ্যমে অটোমেটিকলি কালেক্ট করি। ওখানে আমাদের একটা আইপি ক্যামেরা ইনস্টল করা আছে। আইপি ক্যামেরার মাধ্যমে আমরা ডিমের ইমেজ গুলো নিই। ইমেজ গুলো নিয়ে আমাদের এআই অ্যালগোরিদম আছে, কম্পিউটার ভিশন। এখানে আমরা ডেটা গুলোকে কালেক্ট করি ইমেজ থেকে। কালেক্ট করার পর আমরা বের করতে পারি কোন ডিমটি ভাঙ্গা, কোন ডিমটির ওয়েট কত আছে, ব্রোকেন থাকলে কতটুকু ব্রোকেন আছে, তার কালার কি রকম, এবং ইভেন কাউন্টিং। এবং আমরা পার ডে ডিমের ওয়েট চিন্তা করতে পারি, ওয়েটের ডেটা কালেক্ট করি যে ডিমের ওজন কমে যাচ্ছে নাকি ডিমের ওজন ঠিক আছে। তখন আমরা বুঝতে পারি যে আমাদের মুরগির কোনো সমস্যা হয়ে গেছে না। যেখানে এই কাজটি করার আগে আমাদের ওই প্রজেক্টে প্রায় 5 থেকে 6 জন লেবার কাজ করতো, এখন সেখানে আমরা লেবার 0 হয়ে যাচ্ছে। অলরেডি ওখানে কোনো আর লেবার নেই। তাই এআই বা রোবটস আমাদের কি করছে, আমার হিউম্যানলেস অ্যাক্টিভিটি করতে সাহায্য করছে। তার মানে এই জন্য আমরা বলছি চাকরির বাজারটা আমাদের জন্য হুমকি। আবার তাদের জন্য ভালো যারা এই ধরনের কাজটা নিয়ে লেগে আছে, তাদের জন্য খুবই ভালো। সো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, চতুর্থ শিল্প বিপ্লবে আপনাকে স্কিলফুল হতেই হবে, আপনাকে ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আপনাকে টেকনিক্যাল নলেজ জানতে হবে, আপনি চান না চান। তাহলে না হলে কি হবে, একসময় দেখবেন যে শুধু সার্টিফিকেট নিয়ে বসে আছেন, কিছু করতে পারছেন না। আমরা এই বর্তমান যুগে A+, ওকে, কোনো কাজই আসবে না। সো এই জিনিসটা একটু মাথায় রেখে শেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সামনের দিকে এগোতে পারেন। আর আপনি যদি এআই নিয়ে কাজ করে থাকেন বর্তমানে বা রোবোটিক্স নিয়ে কাজ করে থাকেন, মনে রাখবেন চাকরি আপনার পিছনে করতেছে, আপনাকে চাকরি খুঁজতে হবে না, কিন্তু সেজন্য আপনাকে শিখতে হবে এবং জানতে হবে। ওকে, তো এআই রোবটকে মোর ইন্টেলিজেন্স করতে সাহায্য করে। রোবট নিজেতেই কোনো ইন্টেলিজেন্সই অ্যাপ্লাই করতে পারে না আনটিল যদি তার উপর এআই অ্যাপ্লাই না হয়। ওকে, তো বর্তমানে রোবোটিক্স আর এআই আসলে খুব ওতপ্রোতভাবে জড়িত। এই জিনিসটা সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি কেন রোবোটিক্স শিখবেন বা কেন এআই শিখবেন, শুধু কি চাকরি করার জন্য না। আপনি যখন এই ধরনের টেকনোলজি গুলো নিয়ে ডাইভ করবেন, আপনার যে কোনো প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, আপনার দেখবেন যে আপনি বাড়িরই একটা সমস্যার সমাধান করতে পারছেন। আপনারা অনেকেই বলেন যে আমরা কি করব, আপনি আপনার বাড়ির প্রজেক্টটাই করেন। আপনি আপনার বাড়ির লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ এগুলোকে অটোমেটেড করেন, দেখবেন যে শেখা হয়ে গেছে। অর্থাৎ যে কোনো জিনিস শিখতে গেলে আপনার নিজের কাছ থেকে যদি শেখা শুরু করতে পারেন, তাহলে শেখাটা হবে পারফেক্ট, তখন আপনি অনেক দূর যেতে পারবেন। আর শুরুতে যদি বড় প্রজেক্ট চিন্তা করেন, তাহলে আপনি কখনো শিখতে পারবেন না। ওকে, এই জন্য বলছি গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাকে উন্নত করে। এখানে প্রোগ্রামিং যেহেতু একটা মেজর পার্ট, তো প্রোগ্রামিং শিখবেন, শেখার আগ্রহটা আরো বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং মনে রাখবেন রোবোটিক্স বা এআই এটা একক কোনো কাজ না, এটা একটা টিম ওয়ার্ক। তাহলে তখন কি হবে, আপনার টিম বিল্ডিংটা বাড়বে। ওকে, আর চাকরি বাজার তো আছেই, এছাড়া আপনার পেশেন্স তৈরি হবে, আপনি যে কোনো নিয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবেন। সবাইকে অনুরোধ করি, আমার একটা কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা একটা বই পড়বেন, এটা বই বাজারে পাওয়া যায়, ক্রিটিক্যাল থিঙ্কিং। আপনাকে সবাই হয়তো বলবে বই পড়ো, রেজাল্ট ভালো করে A+ পাও। এই A+ এর কোনো ভ্যালু নেই যদি আপনি চিন্তা করতে না পারেন। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে এসে আপনাকে চিন্তা করা শিখতে হবে। এখন আপনি চিন্তা করতে পারেন কিনা, হ্যাঁ পারেন। আমি উদাহরণ দিই আপনাকে।
আপনি আজকে বন্ধুদের সাথে হ্যাং আউট করবেন, বসুন্ধরায় 6 তলা বা 7 তলা যাবেন, ওখানে হয়তো ডোমিনোস পিজা দিয়ে থাকে, ডোমিনোস পিজা যাবেন, ওই পিজাটা খাবেন, খেয়ে দিয়ে আপনি একটা মুভি দেখবেন, মুভি দেখার পর একটা হ্যাং আউট করবেন, বাড়িতে এই যে চিন্তাটা বাসা থেকে করতেছেন, দিস ইজ কল্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। অর্থাৎ কোনো একটা কাজ শুরু করার আগে চিন্তা ভাবনা করা। ওকে, আমি কি বুঝাতে পেরেছি ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসটা কি? জি স্যার। Yes, sir. এই বইটা পড়বেন, এটা আপনাকে অনেক দূর নিয়ে যাবে। বই পড়বেন প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট হার্ড কভার বই পড়বেন। আমরা বই পড়া ছেড়ে দিয়েছি, আমরা সকালে উঠে মোবাইল দেখি, রাতে ঘুমাতে গিয়ে মোবাইল দেখি, কিন্তু বই পড়ি না। ওকে, যত বই পড়বেন আপনার কনফিডেন্স লেভেলটা তত বাড়বে। ওকে, তো এই ধরনের টেকনোলজি, ইমার্জিং টেকনোলজিতে আপনি যখন ডাইভ করবেন, তখন এই বিষয়গুলো আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। ওকে, ছোট ছোট প্রজেক্ট করবেন, ছোট ছোট প্রজেক্ট। ওকে, তাহলে দেখবেন যে আপনার শেখার আগ্রহটা বেড়ে গেছে। ইতিবাচক দিকটা অনেকগুলো আছে, এটা আপনারা জানেন। নেতিবাচক জিনিসগুলোকে নিয়ে কথা বলি। নেতিবাচক দিকটা হচ্ছে আমাদের অনেকগুলো পেশা হারিয়ে যাবে। যেমন হচ্ছে যারা ফ্রন্ট ডেস্কে কাজ করে, এই পেশাগুলো থাকবেই না। অলরেডি আপনারা দেখেছেন, আপনারা অনেকেই ব্যাংকে যান না, কিন্তু এটিএম বুথ থেকে টাকা তোলেন, অর্থাৎ মেশিন আপনার টাকা দেওয়ার কাজটা করছে, ইভেন টাকা জমানোর কাজটা করছে। ওকে, আপনি আপনার কাছে টাকা নেই, আপনার কাছে আছে ডিজিট, আপনি বিকাশ রকেটের আশ্রয় নিচ্ছেন। ওকে, তো এতে যেটা সমস্যা হচ্ছে, আপনি প্রতিনিয়ত আপনাকে কোনো না কোনো ডেটা দিতে হয়, আপনার ফেসবুককে ডেটা দিতে হয়, আপনার বিকাশকে ডেটা দিতে হয়, কিন্তু ডেটার সিকিউরিটিটা কি, এটা একটা নিয়ে বড়বার প্রশ্ন চলে আসে যে আমার ডেটার সিকিউরিটি কে দিচ্ছে। ওকে, আপনি দেখেন হঠাৎ করে আপনার ছবি অমুক জায়গায় ভেসে উঠতেছে, অমুক জায়গায় ভেসে উঠছে, বিশেষ করে ডিপ ফেক টেকনোলজি। এই ডিপ ফেক টেকনোলজি একটা নেতিবাচক সাইড। ওকে, এটা নিয়ে মানুষকে নেগেটিভ ভাবে উপস্থাপন করে। আমি অনুরোধ করবো আপনারা ইয়াং জেনারেশন সব ছবি ফেসবুকে শেয়ার করবেন না। আজকে হয়তো মনে করতেছেন বন্ধুদের সাথে পাল্লায় পড়ে করতেছেন বা নিজেকে শো অফ করার জন্য করছেন, মনে হচ্ছে না এভাবে লাইফটা চলতেছে। এই ছবি কোথা থেকে কোথায় চলে যাচ্ছে আপনি জানেন না। একটা সময় এই ছবি আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়াবে। শুধু আপনার মুখটাই থাকবে, বডিটা অন্য হয়ে থাকবে। সুতরাং সব ধরনের ছবি বা এত ছবি ফেসবুকে বা সোশ্যাল নেটওয়ার্কে বা যেখানে সেখানে শেয়ার করবেন না, আর এত বেশি ইনফরমেশন দিবেন না। আপনি যদি মনে হয় এখানে আপনার ইনফরমেশন দিতে আপনার কাজ হবে, সেখানে ইনফরমেশন দিবেন। দেখেন, আপনি ইনফরমেশন দেন বলেই মেশিন বলতে পারে আজকে তোমার বার্থডে, আজকে তোমার অমুক, গত বছর এই দিনে তুমি অমুক বন্ধুর সাথে হ্যাং আউট করেছিলে, গত 3 বছর আগে তুমি এই জায়গাটা গেছে। এই ডেটা কিন্তু আপনি মেশিনকে দিয়েছেন। মেশিন আপনার ডেটা অ্যানালাইসিস করে আপনার পছন্দের দিকগুলো বের করেছে। আপনার এই কালার পছন্দ, আপনার এই জুতা পছন্দ, আপনার ওই জন্য, এগুলোর পিছনে সম্পূর্ণ এআই। আপনারা বুঝতে পারছেন এই জিনিসগুলো কি হয় কি হয় না? হয়। Hi. জি স্যার হয়। তার মানে জি স্যার, এরকম হয় স্যার। রাইট, আপনার উপর কোনো কন্ট্রোল নেই, মেশিন আপনার কন্ট্রোলটা নিয়ে নিছে। কাজেই আমি অনুরোধ করব ডেটা দেওয়ার কাছ থেকে বিরত থাকবেন। ওকে, এবং টেকনোলজি, এই ইমার্জিং টেকনোলজি গুলো আমাদের সাথে যে সমস্যাটা তৈরি করেছে, আমি তাত্ত্বিক কথা না যাই, আমি যদি ভুল না করে থাকি, আপনি আপনার ফ্যামিলির সাথে এখন দিনে 1 ঘন্টাও গড়ে ব্যয় করেন না, করেন কি? না স্যার। করেন না, কারণ ফেসবুক, ইউটিউব বা সোশ্যাল নেটওয়ার্ক বা এসব আমাদেরকে আমাদের ফ্যামিলি থেকে দূরে নিয়ে গেছে। একটা সময় ছিল এক্সটেন্ডেড ফ্যামিলি, এখন হয়ে গেছে টাইনি ফ্যামিলি। এখন আপনি আপনার মোবাইল নিয়ে ঘরের মধ্যে বসে থাকতে পছন্দ করেন, ঠিক আছে? শুধু বাবা মা বা কেউ কিছু হ্যাঁ হুম ইয়েস নো ওকে ঠিক আছে, এর বেশি উত্তর দেন না। এম আই রাইট? জি স্যার। তাহলে এটা কি হচ্ছে, আমাদের মানবিক যোগাযোগ কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে স্যার। কমে গেছে, এটা নেতিবাচক সাইড। কাজে স্যার আপনাদের জন্য ভালো কিছু দেখাই, যে স্যার এত বক বক করলেন, এত কিছু বললেন, আমরা কি চাকরি বাকরি পাবো? দেখেন উপরে একটা পরিসংখ্যান আছে। ওকে, রোবোটিক্স এর বাজার বৃদ্ধির হার 22% 2030 পর্যন্ত। চিন্তা করেন, এটা তো 2025। আপনি বলতেছেন আপনি শিখে কি করবেন? শিল্প খাতগুলো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে 30% এর বেশি বিনিয়োগ হচ্ছে, যেটা অটোমেশনের জন্য অপরিহার্য। আপনারা হয়তো জানছেন বা যারা জানেন না তাদের জন্য বলছি,
ইউকে ইউএসএ দুই গভর্নমেন্টই তার বাজেটের একটা বড় অংশ এআই এর পিছনে ইনভেস্ট করে বসে আছে। তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা আমাদের চাইতে জ্ঞানে অনেক বেশি উন্নত। তো তারা চালাক না আমরা চালাক? তারা রাইট। তার মানে তারা জানে আপকামিং ওয়ার্ল্ডে কি হতে যাচ্ছে। আর আপনি আমি বলতেছি এগুলো করে কি হবে? ওকে, A+ পাইতে হবে। A+ সবাই পকেটে রেখে দেন, এই রেজাল্টের কোনো ভ্যালু নেই। প্রোগ্রামিং শেখেন, অটোমেশন শেখেন, আইওটি শেখেন, রোবোটিক্স শেখেন, এআই শেখেন, মার্কেট আপনাকে খুঁজে নেবে। রোবোটিক্স ইঞ্জিনিয়ারই হন, অটোমেশন ইঞ্জিনিয়ারই হন, রোবোটিক্স ডেভেলপার হন, কন্ট্রোল ইঞ্জিনিয়ারই হন, এআই এক্সপার্ট হন, আর এআই উকিল হন। এটা সহজ বাংলা বলতে, এআই উকিল, এআই অ্যাডভোকেট, এআই ল, এআই লিগালিটি। যারা একটু প্রোগ্রামিং কে ভয় খান, এআই লিগালিটি নিয়ে প্র্যাকটিস করেন। এগুলো মার্কেটে হিউজ ডিমান্ড। স্যার সফটওয়্যার তাই আপনার কাজে লাগবে। স্যার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লেও কি রোবোটিক্স লাগবে? হ্যাঁ, না রোবোটিক্স লাগবে না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো প্রোগ্রামিং এর একটা বড় পার্ট, ঠিক আছে। তো সামনের দিনগুলো সফটওয়্যার ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে এই ট্রেন্ডটা যদি আপনি একবার বুঝতে পারেন, তাহলে আপনি এটাকে ইন্টিগ্রেটেড করে ফেলতে পারবেন। বাট আপনি আপনার ট্র্যাক থেকে বিচ্যুত হওয়ার দরকার নেই, আপনি সঠিক লাইনে আছেন। আপনি চেষ্টা করবেন এটাকে মেশিন লার্নিং এর ক্ষেত্রে কিভাবে ইন্টিগ্রেটেড করা যায়, ঠিক আছে? আর সবই আসলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ওকে, যারা ট্রাকে আছেন ট্রাক চেঞ্জ করার দরকার নেই। ওকে, সেটার বস হন, সবকিছু শিখতে যাবেন না, যে কোনো দুইটা একটা টেকনোলজি নিয়ে বস হয়ে যান, চাকরি আপনার পেছনে ঘুরবে। সবাই তো চিন্তা করি চাকরি পাবো কিনা, টাকা ইনকাম করবো, কত ডলার পেলাম, এতো, কিন্তু তার জন্য তো শিখতে হবে, তাই না? তো শেখার প্রতি আগ্রহটা তৈরি করেন এবং সেটার উপর মনোনিবেশ করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি সফল হবেন। ওকে, এনিওয়ে, তো রোবট আমাদের লাইফটাকে আসলে উন্নত করছে এবং আরো করবে। তো এটার রাইট ইউজেসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, নেগেটিভটা নয়। তো এআই আমাদের জীবনে আরো বেশি কার্যকর হয়ে যাক, আমরা আরো বেশি জানার চেষ্টা করি, ঠিক আছে? এবং আপনার তো মনে হয় সবাই স্টুডেন্ট, তাই না? আমি যদি জি স্যার। জানি, তো আপনি আপনার টিচারকে হায়ার করার দরকার কি? আপনি এআই কে হায়ার করেন, আপনি চ্যাট জিপিটি কে বলেন আমাকে এই অঙ্কটা তুমি বুঝাই দাও, ঠিক আছে? আপনি আপনার বুয়েটে পরীক্ষা দিতে যাবেন, মেডিকেলে পরীক্ষা দিতে যাবেন, 10 বছরের প্রশ্ন চ্যাট জিপিটি কে বলেন, জেমিনাই কে বলেন তুমি সামারি করে বলে দাও তো ম্যাক্সিমাম কোশ্চেন গুলো কোন লেভেল থেকে আসছে, দেখবেন সে সামারি করে দেবে যে তুমি এই টপিক গুলো পড়ো। অর্থাৎ আপনি আপনার সিস্টেমটাকে পজিটিভলি ব্যবহার করেন, তাতে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, অর্থাৎ আপনি এই এআই বা রোবোটিক্স কে আপনার বর্তমান সময় রিয়েল লাইফের সাথে কতটুকু কাজে লাগানো যায় এটাকে যদি ইন্টিগ্রেটেড করতে পারেন, তাহলে আপনার শেখাটা হয়ে যাবে। শুরুতে বড় প্রজেক্ট চিন্তা করবেন না, তো ক্লান্তি হয়ে যাবে, তখন শেখার আগ্রহটা হেরে যাবে, ঠিক আছে? স্যার এই স্লাইডটা ছিল আমাদের আজকে ক্লাস। আমরা এখন কোশ্চেনে যাব, যদি কারো কোশ্চেন থাকে ওকে আপনারা কোশ্চেন করতে পারেন। যাদের কোয়েশ্চেন আছে তারা হ্যান্ড রাইজ করেন। আহমেদ আসমাইন মাহাতাব, আপনার কি কোয়েশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে রোবোটিক্স এর সাথে মেশিন লার্নিং অ্যালগরিদম, এআই বিভিন্ন সেগমেন্টস কানেক্টিভিটি আছে। সো আমি শেখা হ্যাঁ, শুরু আছে, করতে আছে। চাইলে কোনটা শুরু এটা- করব স্টেপ বাই স্টেপ আগাতে হলে? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনি আগে মেশিন লার্নিং এ যায়েন না, আপনি এআই এর লজিকটাকে ভালো করে বোঝেন। ওকে, রোবোটিক্স এর ফাংশন গুলো বুঝেন, নিজে একটা রোবোটিক্স এর ছোট্ট একটা প্রজেক্ট করেন। ফর এক্সাম্পল ভ্যাকুয়াম ক্লিনার, এই প্রজেক্টটা আপনি নিজে থেকেই করেন। এই ভ্যাকুয়াম ক্লিনারের প্রোগ্রামিং এ আপনি কিভাবে ওকে ইনস্ট্রাকশন দিবেন, এই ইনস্ট্রাকশন দিতে গিয়ে সে কিভাবে আরো উন্নততর হতে পারে, এই ছোট প্রজেক্ট নিয়ে কাজ করেন, আপনার মেশিন লার্নিং এর অনেক কিছু জানা হয়ে যাবে। ওকে, আমি সবসময় বলি যে নিজে থেকে শেখা, নিজের কাজ থেকে শেখা। যখন আপনি এই ধরনের প্রজেক্ট গুলো নিয়ে কাজ করবেন, জি স্যার। আপনি এক্ষেত্রে কোন পাইথন কোন করতে ল্যাঙ্গুয়েজ পারেন। মানে শিখতে হবে আপনি actually? আপাতত এই লেভেলে না, বেশি এদের না, পাইথন দিয়ে করতে পারেন। যদি C++ ব্যবহার করা যায়, তবে জি পাইথন জি। যেহেতু ওভারঅল অনেক কিছু, ওদের লাইব্রেরি ফাইলটা অনেক রিচ। ওকে,
সো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে থাকেন, এটারই বস হন। এটারই কয়েকটা অনেকগুলো লাইব্রেরি আছে। পাইথনের যদি কয়েকটা লাইব্রেরি সম্বন্ধে জানতে পারেন, তাহলে আপনাকে পিছনে ফিরে তাকাবেন না, পুরো পাইথনে শেখার দরকার নেই। পাইথন আসলে সবকিছু ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, পাইথন শিখেন, পাইথন খুবই ইম্পর্টেন্ট। সাদিয়া বেগম। ওকে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। জি বলেন। স্যার, বিজ্ঞান বিভাগের তো দুইটা এই যে সাইট আছে তাই না, একটা ইঞ্জিনিয়ারিং আর একটা চিকিৎসা। তো আমি এটা জানতে চাচ্ছি যে ভবিষ্যতে কি এরকম হবে যে এআই বা এই যে ইঞ্জিনিয়ারিং এর সাইট গুলো ওইগুলা কি চিকিৎসা ক্ষেত্রে জায়গা দখল করবে, বা মানে কতটুকু দখল করবে? ভালো কোশ্চেন। ডাক্তাররা কি আর কাজ করতে পারবে না? তার পরিবর্তে কি সবই এআই করবে? এটা খুবই একটা ক্রিটিক্যাল কোশ্চেন। তবে এতটুকু বলতে পারি, বর্তমান ডাক্তারদের, আমাদের দেশের পার্সপেক্টিভ যদি বলি, ডাক্তারদের যে প্র্যাকটিসটা এটা অনেকাংশে হ্রাস পেয়ে যাবে, অনেকাংশে হ্রাস পেয়ে যাবে। বিশেষ করে জটিল সার্জারি গুলো, এগুলো এআই রিলেটেড রোবট দ্বারা পরিচালিত হবে। এখনই হচ্ছে তো, চোখের অপারেশন হচ্ছে, হার্টের অপারেশন হচ্ছে, এবং এটা আরো বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে মেডিকেল সায়েন্স হয়তো আরো ডেভেলপ হবে, মেডিকেল সায়েন্সের স্টাডি লজিক গুলো আরো উন্নত হবে। ওকে, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হবে। তবে এআই যে জায়গাগুলো, ইলেকট্রনিক হেলথ সেক্টরে তো একটা বড় অংশ, বিশেষ করে হেলথ সেক্টর এবং অ্যাডমিন সেক্টরে একটা বড় অংশ কাজ করবে এআই, এটার কোনো ডাউট নেই। আমরা চাই না চাই, বুঝি না বুঝি, যতই বলি না কেন, হ্যাঁ মেশিন করবে, মেশিন এটা করবে, মেশিনের মতো একুরেসি মানুষ দিতে পারবে না। কিন্তু সমস্যা হচ্ছে ডেটায় যদি ভুল থাকে, সেটা একটা প্রবলেম। এটা নিয়ে এখনো অনেক কাজ চলতেছে, দেখা যাক কি হয়। ঠিক তাই আছে। বলে কি ডাক্তারের চাহিদা কমে যাবে স্যার? কিছু সেক্টরে, সব সেক্টরে না। যেমন জেনারেল ফিজিশিয়ান এই লেভেলের ডাক্তারদের ডিমান্ড আরো বাড়বে। আর নার্সিং লেভেলে যারা আছেন তাদের ডিমান্ড আরো বাড়বে। ওকে, প্রেসক্রিপশন লেভেলে ডাক্তারদের ডিমান্ড অনেক কমে যাবে, সার্জারি লেভেলে ডাক্তারদের ডিমান্ড অনেক কমে যাবে। ঠিক আছে। তবে ইন দা মিন টাইম মেডিকেল সেক্টর হয়তো অন্যান্য সাইট গুলো আরো ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে। জি স্যার। এখন শান্তি কোনো ডাক্তারকে যদি বদন। আপনি এই কথা বলেন, ওনারা বলতে হবে না এটা হবে না, ওটা হবে না, সময় অনেক কিছু বলে দিবে। ঠিক আছে। এরপর সঞ্জিত আফরোজ বাদন। বাঁধন আছেন, প্রশ্ন করবেন আপনি? আপনাকে উনি শোনা কথা যাচ্ছে না। ওনার মনে হয় মাইকটা মিউট করেন, উনি কথা বলছেন ওনার মনে। আচ্ছা, আমরা আরেকজনের কাছে আলিফ ভুঁইয়া। আর কি কোশ্চেন ক্লাস আছে? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। স্যার, আমি যদি আমার ব্যাচেলর ডিগ্রির জন্য মেশিন লার্নিং অথবা সাইবার সিকিউরিটি দুইটা থেকে কোনটা চুজ করব? আচ্ছা, তার আগে বলেন আপনি মাছ খেতে ভালোবাসেন না ডাল খেতে ভালোবাসেন? স্যার, মাছ। মাছ খেতে ভালোবাসেন। আপনার সাইবার সিকিউরিটি কমফোর্ট মনে হয় নাকি মেশিন লার্নিং কমফোর্ট মনে হয়? স্যার, যতটুকু দেখতে পারছি যে এআই প্রায় সবটুকু রিপ্লেস করে ফেলতেছে, সেই অনুযায়ী সাইবার সিকিউরিটি এরকম একটা ফিল্ড যেটা এআই অন্য সব সেক্টরের মতো রিপ্লেস করতে পারবে না। ওকে ফাইন, তাহলে আপনি সেটাতেই চলে যান, নিজের কমফোর্ট জোন থেকে কাজ করবেন। ঠিক আছে। জি স্যার। সাইবার সিকিউরিটি এই যুগে একটা বড় পার্ট, ব্লকচেইন একটা বড় পার্ট, এআই একটা বড় পার্ট, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টর। আপনি শেখার জায়গাটা আপনার কমফোর্ট জোন থেকে করবেন, তাহলে শিখতে পারবেন। কিন্তু যদি মনে করেন এখন এআই খুব করতেছে, ঠিক আছে আমি সাইবার সিকিউরিটি শিখবো না, এখন এআই শিখবো, কয়েকদিন পর দেখবেন আর একটা টেকনোলজি আসছে, তাহলে এআই শিখবো না ওই টেকনোলজি শিখবো, শেষে দেখবেন কিছুই শেখা হয়নি। জি স্যার। ওকে, যে কোনো একটাতে মাস্টার হতে হবে। জি স্যার। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আমাদের আরেকটা ক্লাস আছে, পরবর্তী ক্লাসে হয়তো দেখা হবে। টিল দেন সবাইকে ধন্যবাদ।
স্যার আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, হোস্ট ভাইয়া আমাদের এই ক্লাসটা কি রেকর্ড থাকবে? জি, অলরেডি ওরিয়েন্টেশন ক্লাসের রেকর্ডটা আপনাদের ড্যাশবোর্ডে দিয়ে দিছে। ভাইয়া এটা স্লাইড গুলো কি পাওয়া যাবে? এটা পরবর্তীতে ড্যাশবোর্ডে অ্যাড হবে। ক্লাস রেকর্ডেড দেওয়া আছে আপনাদের। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেনস আছে? আচ্ছা, মিটিংটা এখন রাখি। ধন্যবাদ সবাইকে। সালাম। ওয়ালাইকুম আসসালাম।